সারা রাত এদেরকে আমি পাই নাই। জিজ্ঞাসা করছি তোমরা তো ছাত্র না, বলছে ছাত্র না হলে কি হয়েছে, হাসিনাকে পতন না করে আমরা ঘরে ফিরবো না, মরলে মরবো। ছেলেরা আসে নাই, আমি আমার স্ত্রী সারা রাত ঘুমাইতে পারি না, 5 দিন 7 দিন পরবর্তী সময় তাই গেছে। এটাই ছিল হাসিনা বিরোধী আন্দোলন, সমস্ত ছাত্র জনতার আন্দোলন। নেতৃত্বটা এখানে অনেক বেশি সুপ্ত এবং লুপ্ত। শুধু ওই 6 জন সন্তান ধরা পড়ার আগে ওই যে হারুনের হোটেলে আমি জানতেও পারি নাই যে এরাই এটার নেতা। তবে আমি জানতাম একদল ছাত্র যারা দোজ হু আর সো ব্রিলিয়েন্ট, তারা এখানে নেতৃত্ব দিচ্ছে, আছে ভিতরে আছে। কিন্তু তাদের সামনে দেখছি গান বাজছে স্বাধীনতার। আমি যেহেতু মুক্তিযোদ্ধা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা পথের ক্লান্তি, অথবা ওই যে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে ছেলেরা খুব যৌক্তিক স্লোগান এবং বক্তব্যগুলো দিচ্ছে, এবং তার মধ্য দিয়ে 5ই আগস্ট জয়লাভ করল। 5 তারিখে কোনো সরকার ছিল না, 6 তারিখ 7 তারিখে ছিল না। আমরা আপনার কাছে অনেকগুলো বিষয় জানতে চাইবো, সেজন্য একটু যদি এগিয়ে নিতে চাই যে আপনার 8 তারিখে যখন ইউনূস সাহেব থেকে অভিপ্রায়টা কি, আসলে আপনি কি মনে করেন মানুষের অভিপ্রায়টা কি? এর পরের কথাটা আমি 2 মিনিটে বলবো। ইউনূস সাহেব যখন 8 তারিখে রাত্র 9:30টায় শপথ নিলেন বঙ্গভবনে, সেখানে আমারও দাওয়াত ছিল, অনেকেরই দাওয়াত ছিল, গেছিলাম, হাত তেলেও খুব জোরে দিছিলাম। কিন্তু গত 7 মাসে বাঙালি জাতির জীবনে যা হয় তাই হয়েছে। আমি সবসময় আমার একটা বক্তব্য আছে যেটা 1.5 কোটি মানুষ একসাথে শুনছে। সেই বক্তব্যটা হলো আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এটা আমার 14 সনের দেওয়া বক্তব্য পীর হাবিবের সাথে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখন আমি বলতেছি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। ওই আমরা আর কোনো মতেই আমরা স্মুথলি কোনো ব্যাপারে জাতিগতভাবে একমত হয়ে আগাইতে পারতেছে না। এখন যা হচ্ছে, এখন তো আজকে সর্বশেষ বিএনপির মহাসচিব যে দল আমি করি বলেই দিল আমরা আন্দোলনে যাইতে বাধ্য হব নির্বাচনের তারিখ ঘোষণা না করলে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে অনেকগুলো রাজনৈতিক শক্তি বলতেছে কিসের নির্বাচন, আগে হাসিনার বিচার হবে, সংস্কার হবে, ইত্যাদি ইত্যাদি। যে কাজগুলো করতে কত দিন লাগবে এটার কোনো সীমা নাই, সীমাহীন। এই সীমাহীন একটা অবস্থার মধ্যে, অনিশ্চিত একটা অবস্থার মধ্যে পড়ে দেশ কোথায় যাবে আমি জানি না। তবে আমি মনে করি এই দেশটাকে যদি ট্রেনটা সঠিক লাইনে তুলতে হয় খুব দ্রুত, তাহলে নির্বাচন ভিত্তিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে অন্যান্য সংস্কারগুলো টেবিলে রেখে যেগুলো একমত হয় সেই একমতটা একসাথে দস্তখত করে পরবর্তী নির্বাচনের জন্য সেটা রেখে দেওয়া, এবং একটা নির্বাচন 6 মাসের মধ্যে একটা নির্বাচন আপনি মনে করছেন আবারও আসবে। এটা তো বলতে হবে যে এই সংস্কার, এটা তো অনন্ত যাত্রা। এটা তো ক্ষমতায় থাকার জন্য এক ধরনের হাইড এন্ড সিক করা, এক ধরনের কূটকৌশল করা, ক্ষমতায় থাকার জন্য, দীর্ঘদিন ক্ষমতার মসনদকে এনজয় করার জন্য। এবং এনজয় করলে পরে যারা গ্রামে গেলে 5টা লোক হবে না, ক্ষমতা থাকলে তাদের পিছনে পুলিশ থাকবে, গাড়ি থাকবে, ঘোড়া থাকবে। এটা একটা মজা করা। 5ই আগস্টের আন্দোলনটাকে নিয়ে এত মজা করা হচ্ছে মানুষের রক্তের উপর দিয়ে। আমি মানুষের মানসিকতাটা বোঝা যায়। কি সংস্কার করতে চান আপনি? সংস্কারে প্রথমে আনলেন একজন আলী রিয়াজ রে, যেই দেশের নাগরিকই না, তাকে আনলেন, ডক্টর আলী রিয়াজ। জ্ঞানী হইতে পারে, গুণী হইতে পারে, তাহলে সে মার্কিন নাগরিকত্বটা এখানে রিজাইন দিয়া লেখুক। সংস্কারে প্রথমে বলে দেন বাংলাদেশের নাম থাকবে না, এটা পরিবর্তন করতে হবে। এই যে কথাগুলো, বাংলাদেশের 4টা স্তম্ভ আছে, এই স্তম্ভের মাঝে একটা রাইখা 3টা বাদ দিতে হবে, আর 3টা নতুন যোগ করলে এগুলো নিয়ে এত বিতর্ক হইতে থাকবে। এই বিতর্ক তো শেষ নাই, এটাকে বলা হয় নেভার এন্ডিং। এটা বিতর্ক হবে, ডিবেট। এটার তো কোনো শেষ নাই। এটা শেষটা কোথায়? শেষটা হইল জনগণ। জনগণের কাছে যান। জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো, সেই জনগণ সিদ্ধান্ত দিক কারা বাংলাদেশের পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে, এবং পার্লামেন্টে গিয়ে সমস্ত দলকে নিয়ে এটা করবে।
কারণ অনির্বাচিত লোক, আমার কথাটা শুনে এলেন আপনি, 39টা দল আছে, 39 রকম কথা বলবে, এটা 39 বছরও শেষ হবে না। তখন আপনারা বলবেন যে যেহেতু শেষ হইল না, ওই যে এটা বানরের পিঠাবাগের মতো, এই গল্পটা জানেন বোধহয়, কই আমি আর দীর্ঘ করতে চাই না। বানরের পিঠাবাগের যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি কোনো শেষ হবে না, আপনি দেখেন। আমিও চাই সংস্কার, কিছু হবে না তা না, হতেই হবে। কি সংস্কার তারা করতে চায় আমি তো এখন পর্যন্ত আমার মাথায় আসলো না। আমরা তো লেখাপড়া জানি না, তেমন মাথায় তো আসলো না কি সংস্কারটা তারা করতে চায়। সংবিধানের যে 153টা আর্টিকেল আছে, কোন কোন আর্টিকেলের মধ্যে এমন কথা আছে, এই যে কথাটা আপনি বললেন, কথাটা ঠিক না, বা আমার ভাই যে ঠিক না বলবো না, সঠিক বলছে কিনা তিনি বুঝে নেবেন। বিএনপি পার্লামেন্টের মেয়াদ 5 বছর চায়, এটা ঠিক আছে, কিন্তু 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কিন্তু 31 দফাতে খুব পরিষ্কারভাবে লেখা আছে। এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স হবে, এইটাও কিন্তু লেখা আছে। কাজে এই যে বলল যে না 5 বছর আমরা চাই, কারণ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে 4 বছরের যে টার্ম, যেটা ডিউরেশন অফ 4 ইয়ার্স, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এটা বরং ইংল্যান্ডে 6 বছর, আমরা 5 বছর, ইন্ডিয়াতে 5 বছর, অস্ট্রেলিয়াতে 5 বছর, শুধু আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো 4 ইয়ার্স। কাজে এই যে 4 বছর আনা হইতেছে, আমি যেহেতু কনস্টিটিউশনেও আছে এবং আমার দলেরও ম্যানিফেস্টোতে আছে 5 বছর, আমি 5 বছর কইলে দোষের জন্য আমি ক্ষমতা লোভী হয়ে যাব, কারণ 5 বছর তো গত 50 বছর যাব তো 5 বছরই ছিল। এর আগে আইয়ুব খানের আমলে 5 বছর ছিল। এর আগে 37 সন থেকে এই দেশে গণতন্ত্রের ভোট শুরু হয়েছে 1918 সন থেকে, 1909 সন থেকে। মন্টেগু যখন মোহাম্মদ আলী জিন্না ওই এটাকে বোম্বে কনস্টিটিউয়েন্সি থেকে এমপি হয়েছে, তখন 1909 থেকে হইলো আজকে 2009, 100 বছর, আর হলো 117 বছর যাবৎ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ভারতবর্ষে চলছে। ঠিক আছে, তো সবসময় শেরে বাংলা একে ফজলুল হক 37 সনে আইসা 5 বছর, সোহরাওয়ার্দী 5 বছর, 54 সনে যে ওই যে যুক্ত ফ্রন্ট 5 বছর, আইয়ুব খান যে এটাকে কি বলে, কি গভর্নমেন্ট বেসিক ডেমোক্রেসি, সেটাও 5 বছর। কোথায় এই দেশে তো 119 বছর, 17 বছরের মধ্যে 4 বছর হ্যাঁ প্রস্তাব কেউ করতে পারে, আমি না মানলেই বলবে যে আমি খুব লোভী, 1 বছর বেশি চাই। এইসব কথা কয়ে তো আমাকে ছোট করা যাবে না। 1 2 নম্বর হলো বিএনপি দল হিসাবে এই যে বলতেছে যে আপনাদের এখানে কাজ কি, যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে ইউনূস সাহেবের তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লরিয়েট, যিনি, ওনার তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত না হন আমাকে অন্তত মাফ করেন, আমি গেলাম। বরং আমরা দেখতেছি, মানুষ দেখতেছে উনি আরো কূটকৌশল করে ক্ষমতায় থাকার জন্য যত যত সাজানো দরকার সব সাজাইতেছে। এই কারণে বিএনপি হোক, অন্য যে, খালি বিএনপি না তো জামাত, এই নতুন দল, আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল, তারপরে এবি পার্টি, আর 2-1টা রেয়ার 2-1টা পার্টি থাকতে পারে যে ইলেকশন দেরিতে হোক, আর তো সব বিএনপি সহ 12 দল বলেন, এই এটাকে কি বলে, ওই যে মান্না সাহেবদের যে 5 দলীয় জোট বলেন, কমিউনিস্ট পার্টি সহ 7 দলীয় জোট বলেন, সব একমত যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হোক। এবং ইউনূস সাহেব তো বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন, দিয়ে আবার একটু গলা টান দিয়ে আবার ওই যে আমাদের রিজওয়ানা হাসান পরিবেশ মন্ত্রী, উনাকে দিয়ে আবার গলা টান দিয়ে বলেন না না ডিসেম্বরে হইতে পারে, তবে এটা জুন পর্যন্ত যাইতে পারে। আবার জুনে গেলে বলবে আরে জুন তো ফ্যাসিস্টদের জন্ম তারিখ, 23শে জুন ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্ম হয়েছে, এই মাসে তো হইলে পরে অপবিত্র হয়। আর জুলাই আগস্ট হইলো আমাদের আন্দোলনের টাইম, সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি, কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয়। ইলেকশন পিছানোর সুতা কুঁচতে তো কোনো অসুবিধা নাই। তবে আমি এখনো মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতা থেকে, বিএনপি খালি আজকেই ক্ষমতা চাইতে, বিএনপি কিন্তু আরো 3 বার ক্ষমতায় ছিল, এবং নাও ইট ইজ দ্য কি ধরনের বিগেস্ট পার্টি এটা বইলা লাভ নাই, এটা ভোট হইলে বোঝা যাবে। হয়তোবা
তুষার তুষার বলতে পারে না ভোট হলে তারা জিতবে, উনিও তো আর দল করে না, বলতে পারে, তার তো বলার রাইট আছে। ভোট হইলে কি হবে এটা বাংলাদেশের মানুষ জানে। কাজেই বিএনপি যদি 3 বারের অভিজ্ঞতা দিয়া, এখনো যে নেত্রী আছে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, জীবিত আছেন, বিএনপির রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে অন্যদের তো ডিফারেন্স হবে। কাজে আমি যেটা মনে করি যে এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক। আরো যদি টুকটাক কিছু থাকে, কি দেখলাম না কি সংস্কার, আমি তো দেখলাম না যে সংস্কারটা কি। আর যাদেরকে সংস্কার করে এদেরকে সবাই তো চিনি, তো চিনি না তা না যে এদেরকে কেউই চিনি না, চিনি তো এই লোকগুলারে। সংস্কার প্রসঙ্গে আসবো। আপনি বলেছেন যে ইউনূস সরকারের একটা কূটকৌশল নির্বাচন পেছানোর জন্য, এটা আপনি মনে করছেন, এবং শুধু তাই না, আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি বলেছেন ইতিহাসের বৈরাম খা। কিন্তু আজকে বলছি, আপনি বলেছেন কিছুদিন আগে একটি ইন্টারভিউ, কিছুদিন আগে বলছি, এটা আজকেও বলতে পারি, কোনো অসুবিধা নেই, উনি বৈরাম খা। কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো সমর্থনও দিলেন যখন তিনি, এবং এখনো আপনি সমর্থন দিয়েছি। কি আমি যে বক্তব্য রাখছি ইউনূস সাহেবের পক্ষে, এগুলো তো কইয়া লাভ নাই। বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায়, ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতর থেকে দিস হতবাগা ফজলুর রহমান যে কথা, হাসিনা বিরোধী কথা কইছে ইউনূস সাহেবের পক্ষে, যখন ওনাকে 7 তলায় তুলে চৈত্র মাসের রৌদ্রে, আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান, গত 100 বছরের মধ্যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না, তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি। কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে। উনি তো ওই যে বৈরাম খা বলি আমি, উনার যতই গুণ থাকুক, সেই গুণটা তো উনি কাজে লাগাইতে পারতেছেন না, উনি তো গ্রাউন্ড হয়ে গেছেন। এটা আসলে অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার। ওই যে আপার হাউস, যেটা অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার। আপার হাউস তো থাকতে পারি, একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না। আপার হাউস, বিএনপিও চায় আপার হাউস থাকুক, কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে? কথাটা হলো এটা, সিদ্ধান্তটা কোথায় হবে, কিভাবে হবে, এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এইখানে একমত হয়, আর পার্লামেন্টে যদি অন্য কোনো দল যদি মেজরিটি হয়ে আসে, ওই দল যদি বলে যে ওই সিদ্ধান্ত মানে না, তাই এই সিদ্ধান্তটা কি থাকবে? এটা হলো একরকম। এখানে আমরা বসে খুব আলোচনা করলাম, সব কিছু করলাম, কিন্তু যত সিদ্ধান্তই আপনি করেন, ইট মাস্ট গো থ্রু দ্য প্রসেস অফ পার্লামেন্ট, যেখানে গিয়ে ওইটা পাস হবে। জনগণ, অর্থাৎ পার্লামেন্ট মানে হলো জনগণের মতামতটা প্রতিফলিত হইতে হবে, জনগণের মতামতের মাধ্যমে সবটা ব্যাপার পাস হইতে হবে। এখানে আমরা কিছু লোক বৈশা, 6টা কমিশন বৈশা আমরা ঠিক করে ফেললাম, এই করলাম, ঠিক আছে, করতে পারেন আপনারা, জ্ঞানী গুণী মানুষ, কিন্তু এটাকে যদি রাষ্ট্র মনে করেন, তো সেই রাষ্ট্রের মূল ব্যাপারটা হলো এই দেশের নাগরিকেরা, জনগণ, তাদের মতামতের ভিত্তিতে এটা পাস হইতে হবে। তো তাদের মতামত তো আসবে পার্লামেন্টের মাধ্যমে না। কিন্তু এখন আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার একটা বৃহৎ দল হিসেবে আপনাদের যারা সমর্থক আছে, ভোটার আছে, তারাও তো জনগণ। তখন আপনারা যখন একটি পক্ষ নিচ্ছেন, তাতে সেটা জনগণের পক্ষই আপনি নিচ্ছেন, রাইট? আপনাদের তো সমর্থক আছে, নেতাকর্মী আছে, আপনারা যখন এটা বলবেন, সেটা কি সবকিছু কি ভোটের মধ্যে হতে হবে? এই ব্যাপারটা আপনি করতে পারেন কোথায়? যেমন শাহাবুদ্দিন সাহেবকে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হলো 1991 সনে, তখন উনি একটা কন্ডিশন দিয়েছিলেন। কন্ডিশন ছিল এইরকম যে আমি আবার কিন্তু বিচার বিভাগে ফেরত আসবো। তো বিচার বিভাগে ফেরত আসতে হইলে আপনারা সবাই মিলে আমি বিচার বিভাগে ফেরত যাওয়ার মতো সংশোধনীটা আপনি সংবিধানে করে দিবেন। সবাই একমত হয়েছিল, সেই দলগুলোই ক্ষমতায় গেছিল এবং সবাই মিলেই করে দিছে। আমি কথাটা বলছি যে আমরা এখানে সবাই মিলেই করলাম, কিন্তু যদি ভিন্ন কোনো ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায়, তারা যদি বলে যে না আমরা এখানে মানব না, বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল, তখনও কি আমরা এই সংশোধনীর জন্য আমরা অনন্তকাল অপেক্ষা করব? নাকি আমরা বলবো ঠিক আছে, যার যার ম্যানিফেস্টো নিয়ে বা যার যার নির্বাচনী নিয়ে আমরা যাব, দাবি নিয়ে আমরা যাব পাবলিকের কাছে, পাবলিক যাকে দিবে সেটা পাস হবে।
জিনিসগুলো আমি বলতেছি এরকম যেভাবেই আসেন আপনি পার্লামেন্টের মাধ্যমে জনগণের মাধ্যমে আসতে হবে। এই সরকার কি করতে পারে আপনি কি মনে করেন, নাকি কিছুই করার এখতিয়ার নেই এই সরকার করতে পারে যেগুলো নিজেদের মধ্যে একমত হবে, সমস্ত রাজনৈতিক দলগুলো বসবে, যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার বসছে, যে ব্যাপারে যারা একমত হবে এইগুলাকে তারা শুধু এটুকুই করতে পারে। হ্যাঁ, এটা করুন। কিন্তু এই যে বিষয়টি এসছে, আপনাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নেই সংস্কার করার, বা এমনটা যেটা শুনলাম যে আমরা পরবর্তীতে পরিবর্তন করব, এটা তো কথাটা হইতেছে কেন? ম্যান্ডেট নাই বলেও তো তারা সরকারের যে প্রশ্নপত্রগুলা দিছে সবাই তো তার কাছেই জমা দিচ্ছে, অমান্য তো কেউ করছে না। নিয়ে বসুক, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। সবাই, এমনকি বিএনপি তো তাদের যে মতামত, যেটা ওপিনিয়ন, যেটা এটা তো তারা জমা দিছে, তাদেরকে নিয়ে বসুক। এটা হলো এই দিক। আপনি সংস্কারের দিকটা যাই করেন পার্লামেন্টে পাস হইতে হবে, তা না হলে সংস্কার হবে না। এখন আরেকজন বলতে পারে না আমি একজন মহামানব, আমি কইছি এটা সংস্কার হবে, এটা কইতে পারে। আর ওনার সাথে আমার যে কারণে হইলো, উনি সব রাজনীতিবিদদের কি মানুষ খারাপ জানে, এই কথাগুলা কি এইভাবে বলা দেশে ঠিক? রাজনীতি না হইলে কি পাকিস্তান হইতো? রাজনীতি না হইলে কি বাংলাদেশ হইতো? রাজনীতি না হইলে কি 350 কোটি টাকা 75 কোটি টাকার বাজেট ছিল 70 সনে, এটা এখন এসে 7 লক্ষ কোটি টাকা হইতো? রাজনীতি খারাপ ভালো হইতে পারে, কিন্তু সব রাজনীতি আর রাজনীতিবিদই খারাপ, এই কথাটা বলার মধ্যে তো আর যারা রাজনীতি করে না, তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে, তারা মাঠে করলে তো মোটামুটি খারাপ হয় না। রাজনীতিবিদ হ্যাঁ ত্রুটি থাকতে পারে। আমি যখন জনগণের সেবায় যাব, আমি 100 কাজ করলে আমার 10টা 20টা কাজ আমার হইতে পারে, ভুল হইতে পারে, আমি অস্বীকার করি না। আমি তো মানুষ মাত্রই ভুল হইতে পারে। এর অর্থ রাজনীতিবিদ সব একদম মানুষ দেখতে পারে না, সব খারাপ, এই কথাটা যারা বলে, আমি কেন বলি কথাটা, এইগুলা বলে লাভ নেই। তারা মানুষ সম্পর্কে জানে না, দেশ সম্পর্কেই জানে না। যারা এইসব কথা বলে তারা দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদকেই জানে না। আমি আপনাদের, আমার শেষ কথাটা হইলো, যত আমার সঙ্গে 2 জন বসছেন যারা, তাদেরকে আমি অত্যন্ত সুন্দরভাবে তারা কথা বলছে, তাদেরকে অভিনন্দন জানিয়ে বলছি, এই দেশের সমস্যার সমাধান হইল যতটুকু সবাই মিলে সংস্কার করা যায়, ঐক্যমত হয়, এইটুকু করিয়া ইলেকশনটা ডিসেম্বর, আমি তো ডিসেম্বর মাসে, আমি তো বলছি না দ্রুত দেও, বিএনপিও বলতেছে না আর দ্রুত দেও, ডিসেম্বর মাসে দেওয়া উচিত। আর আমার এই সন্তান যে বললো মার্চ মাসে ইলেকশন দিবে, মার্চ মাসে কিন্তু হইল রমজান।